আমার প্রিয় বাচ্চারা, ইতিহাস দেশের হোক বা বিদেশের, সেটাই সম্পত্তি হয় যার গোড়ায় আমাদের অস্তিত্ব লুকিয়ে আছে, আমাদের আজ লুকিয়ে আছে। তার সম্মান আমাদের ততটাই করা উচিত যতটা সম্মান আমরা আমাদের ইচ্ছের প্রতি করি। যদি এরকম না হয় তাহলে ভাই, জানি না কেন আমার মনে হচ্ছে যে আমাদের এই কেল্লায় যাওয়া উচিত না, খারাপ কিছু হয়ে যাবে। আরে ওই ভিতু, তুইও তো 3 পত্তি খেলার সময় শর্ত লাগিয়েছিলি যে তুই জিতলে আমাদের দুজনকে মাঝ রাতেই কেল্লায় মদ খাওয়াবি। এখন জিতে গেছিস তো পার্টি দিতে তোর ফেটে যাচ্ছে। আরে ভাই, পার্টি দিতে মানা করছি না আমি, এই কেল্লায় যেতে মানা করছি। আমার কথা শোন, আমরা এই গাড়িতে বসে খেয়ে নি। শোন, যদি তোর এতটাই ভয় লাগছে তাহলে তুই এখানেই দাঁড়িয়ে থাক, না হলে বাড়ি ফিরে যা। আমরা ভেতরে যাচ্ছি, চল। আরে ভাই, তোরা দুজনও না 1 নম্বরের জেদি। তোদের থেকে আলাদা থেকে আমি কি টিম পারবো? এই না হলে কথা, চলায়। অমিতের ষষ্ঠ ইন্দ্রিয় ওকে সঠিক সংকেত দিয়ে দিয়েছিল, কিন্তু কথায় বলে না, যখন মৃত্যু আসার হয় তখন মানুষ চাইলে যতই চেষ্টা করুক 1 ইঞ্চিও দূরে থাকতে পারে না। আর ওরা 3 জন তার দিকে এগিয়ে গেল। কি দারুণ কেল্লা বাইরে! এটা দেখে তো প্রথমবার সরকারকে প্রণাম করার ইচ্ছে করছে। হ্যাঁ, কি মেনটেন করেছে ভাই, একটুও কোথাও নোংরা নেই। এখানে নোংরামি করা একেবারে নিষেধ। এখানে নোংরা করলে অভিশাপ দেওয়া হবে। তাহলে এটাই পরিষ্কারের আসল কারণ। কোনো ব্যাপার না, আমার কাছে কয়েকটা পলিব্যাগস আছে, আমরা আমাদের কোণা তাতে রেখে দেব। আরে ও, আমরা এখানে মজা করতে এসেছি, আর মজা ভদ্র হয়ে করা যায় না। যেটা হওয়ার সেটা হবেই। বাকি সরকারি চাকর আসবে সকালে, পরিষ্কার করে দেবে। চলো এবার মজা করা যাক। জীবনে একটা কথা কখনো ভুলবে না বাচ্চারা, যদি তুমি দেশকে স্বচ্ছ রাখতে চাও তাহলে তাতে শুধু সরকারেরই নয়, বরং দেশের প্রত্যেকটা নাগরিকের ভাগিদারি থাকে। যে নাগরিক এই ভাগিদারি থেকে বেঁচে পালায় তার দরকার না তো দেশের থাকে, না পৃথিবীর, আর না টুনাগড়ের কেল্লার। চিয়ার্স! হ্যাঁ রে টাইম না, চল এবার তুই ফেল তোর বোতল। না ভাই, তোরা দেখলে না বোর্ডে কি লেখা আছে? এখানে নোংরা ফেলা একেবারে নিষেধ। আমরা নোংরা ফেলবো না। আরে ভিতু একেবারে ভয় পায় কি এসে ধরে না ফেলে। ভিতু, এই আমি ভিতু নয় বুঝলি, কিন্তু ওই বোর্ড। আরে ঠিক আছে, এখন বোঝাতে হবে না, তুই ভিতু এটাই সত্যি। আমি ভিতু নই। তোরা দুজন বোতল ছুঁড়েছিলি তো, এই দেখ এবার আমি কি করি। আমি এইসব করতে পারি। এই দেখ, আরো দেখ, এইটা দেখ। ও অহংকারী মানুষ, তুই আর তোর বন্ধুরা মিলে এই কেল্লার নিয়মটাকে ভঙ্গ করেছিস। এখানে প্রত্যেক জায়গায় লেখা আছে যে এখানে নোংরা ফেলা নিষেধ, তাহলে কেন করলি? এটা কি হচ্ছে ভাই? আর এই মূর্তি কথা কি করে বলছে? আরে এটা চলছে কি করে? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি সব কিছু বুঝতে পেরে গেছি। টুনাগড়ের কেল্লায় নোংরা ফেলার জন্য তোমাদের সবাইকে মৃত্যুর শাস্তি শোনানো হচ্ছে। এইসব কি ফাজলামি হচ্ছে? তোরা দুজন মিলে এইসব করেছিস আমাকে ভয় দেখানোর জন্য। কেউ কিচ্ছু করেনি মূর্খ অহংকারী মানুষ। তোরা 3 জন করেছিস মরার জন্য। তৈরি হয়ে যাও।
না না, আমাকে মৃত্যুর দণ্ড দিও না। আমি আমি মরবো না। আমি আমি পরিষ্কার করে দিয়েছি, সব পরিষ্কার করে দিয়েছি। না, এটা হতে পারে না। তাই আজকের পরে কোনো কেল্লায় গিয়ে নোংরা ফেলার আগে এটা ভেবে নিও, যদি ওই কেল্লা টুনাগড়ের মতো পরিষ্কারকে পছন্দ করে তাহলে তুমিও মৃত্যুর শিকার হতে পারবে। প্রকৃতি মানুষকে আলাদা আলাদা চেহারা, মুখ আর শরীর দিয়েছে, আর তার উপর সমাজ এই জিনিসগুলোকে নিয়ে সুন্দরতার মাপকাঠিও ঠিক করে রেখেছে। রং ফর্সা, কতটা লম্বা, চুল ভালো হলে তাহলে মানুষ সুন্দর হয়। অভিষেকও এরকম অবাস্তব গুজবে বিশ্বাস করত, যার কারণে ও নিজের স্ত্রী গীতার জায়গায় অফিসে কাজ করে রমাকে ভালোবেসে ফেলেছিল। রমা খোলা চিন্তাধারার সাথে সাথে সুন্দরী আর ফর্সাও ছিল। চা গীতা, দেখতে পাচ্ছ তো আমরা দুজন ফিল্ম দেখছি। চা রাখো আর যাও এখান থেকে। গীতা কিচেনের কাছে গিয়ে ঘুরে তাকায়। তখন রমা অভিষেকের আঙুলে নিজের আঙুল ফাঁসিয়ে নিজের মাথা ওর কাঁধের ওপরে রেখেছিল। গীতা এটা দেখে মন খারাপ করে কিচেনে চলে যায় আর কিচেনে গিয়ে কাঁদতে শুরু করে। আমার সামনে আমারই স্বামী কোনো অন্য মেয়ের সাথে, যদি আমিও ফর্সা হতাম আর আমার মডার্ন চিন্তাধারা হতো। তারপর হঠাৎ গীতা কিছু ভাবতে ভাবতে নিজের চোখের জল মুছে নেয় আর অভিষেক নিজের রুমে বিছানায় বসে বই পড়ছিল। তখনই গীতা রুমে আসে আর ওর হাতে জলের একটা জগ ছিল, যেটাকে ও সাইড টেবিলে রেখে দেয় আর দ্বিধার সাথে অভিষেককে বলে, শোনো, তুমি রমার সঙ্গে মেশা ছেড়ে দাও। যে মেয়ে বিবাহিত পুরুষের সাথে তার স্ত্রীর সামনে হাতের উপর হাত রেখে বসে, সে মেয়ে ভালো হয় না। অভিষেক এইসব শুনেই খুব বেশি রেগে যায়। এইসব কি বাজে কথা বলছো তুমি? না, তুমি রেগে যেও না। আমি আসলে এটা বলতে চাইছিলাম যে যদি তুমি রমার মতো মেয়েদেরকে পছন্দ করো তাহলে আমি সেরকম মেয়ে হয়ে দেখাবো তোমায়, ওরকমই জামা কাপড় পরবো। আরে আগে চেহারা তো শুধরে নাও নিজের, তখন করো রমার সঙ্গে তুলনা। এক তো কালো, তার উপরে চশমা। বাবা যদি আমাকে জোর না করতো না তাহলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না। অভিষেক রেগে গিয়ে এটা বলে লাইট বন্ধ করে দেয় আর মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। বাইরে থেকে আসা চাঁদের আলোয় গীতার এক্সপ্রেশন দেখা যায়। ও একেবারে ভেঙে পড়ে আর ওখানেই বিছানায় বসে পড়ে। ক্লান্ত হয়ে ওর চোখ আবার ভিজে যায়। গীতা অভিষেকের অপমানজনক কথাগুলো সহ্য করে ক্রমাগত ওর সংসারটাকে সাজানোর চেষ্টা করে। সে বারবার ওর রঙের জন্য ওকে ইগনোর করে যাচ্ছিল। গীতা কিচেন থেকে বাইরে আসে, কিন্তু তখনই ও অভিষেককে বাইরে যেতে দেখতে পায়। ও জোরে দরজা বন্ধ করে দেয় আর গীতা ভয় পেয়ে যায়। গীতা ডাইনিং টেবিলে বসে কাঁদতে থাকে। তখনই ওর মোবাইলে একটা মেসেজ চলে আসে। গীতা নিজের মোবাইলটা তোলে, নিজের চোখের জল মোছে আর মেসেজে ক্লিক করে। যদি আপনি সমস্যায় থাকেন, দুঃখী থাকেন, তাহলে নিচে দেওয়া ওয়েবসাইটে ক্লিক করুন। আপনার সমস্ত সমস্যার সমাধান আছে। বলতে পারা আয়না, মূল্য 21,000। এই সাইট তো খুবই অদ্ভুত। কি করি, কিনে নি এই আয়নাটা? যদি এইসব মিথ্যে হয় তখন যে সত্যিটা সামনে তার থেকে খারাপ নয় এটা। আপনার ট্রানজ্যাকশন পুরো হয়ে গেছে। আপনার দুঃখ থেকে দূরে হয়ে যাওয়ার প্রথম সিঁড়ি আপনি চড়ে ফেলেছেন। অভিনন্দন। গীতা যে দুঃখ ভোগ করছিল সেটা দূর করতে আসছিল বলতে পারা আয়না, এমন একটা আয়না যে শুধু রক্ত চায়। মনে হয় কেউ আমার সাথে মজা করেছে। বলতে পারা আয়না, এটা কিনেছিলাম। এটা তো পুরোই কালো, এতে তো কিছুই দেখতে পাচ্ছি না।
আমাকে কালো দেখে ভয় পেও না, আর বলতে পারি দেখে ঘাবড়ে যেও না। আমি তোমার সব সমস্যা দূর করে দেব, তুমি শুধু আমাকে নিজের রক্ত খাইয়ে দাও। আয়নার দাবি শুনে গীতা চিন্তায় পড়ে গেল, কিন্তু বাধ্য গীতা তো নিজের সমস্যার সমাধান খুঁজছিল। কি করে থামতো? বল, তোর কি দরকার? যদি সত্যি তুমি কিছু করতে পারো তাহলে আমাকে সুন্দরী বানিয়ে দাও। যেমনটা তোমার আদেশ, কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে ফর্সা করব। ফর্সা হওয়ার জন্য গীতা রোজ আয়নাকে নিজের রক্ত চড়িয়ে ফর্সা হয়ে যাচ্ছিল। একদিন যখন রমা ওর বাড়িতে এলো, তখন ও গীতাকে চশমা ছাড়া আর ওর পরিষ্কার চেহারা দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার গীতা, তুমি চশমা ছাড়াই সব দেখতে পাচ্ছ? আর তোমার গায়ের রঙও পরিষ্কার হয়ে যাচ্ছে। বাহ, তুমি কি কোনো তন্ত্রবিদ্যা করছো নাকি? হ্যাঁ, কিছু না, বাস এমনি হলদি চন্দনের লেপ লাগাচ্ছি। হ্যাঁ, এটা তারই প্রভাব। তোমার দরকার হলে আমি তোমাকেও ফর্মুলা বলে দিচ্ছি। রং পরিষ্কার করারটা না কালো লোকেদের কাজ, ফর্সাদের নয়। এর সাথে কথা বলো না রমা, না হলে দিন খারাপ হয়ে যাবে। আর তুমি এখানে দাঁড়িয়ে আমাদের কথাই শুনতে থাকবে, নাকি চা বানিয়ে দেবে আমাদেরকে? চা তৈরি হয়ে গেছে, আনছি। তোমার খুব চিন্তা আমার মুড নিয়ে। ভালোবেসেছি, ইয়ার কি নয়। আমরা কতদিন এভাবে লুকিয়ে ভালোবাসবো অভিষেক? কিছু করো না প্লিজ, দূর করো এই বাজে মেয়েটাকে লাইফ থেকে। আমি তো বলছি বিষ দিয়ে মেরে দিচ্ছ না কেন? চিন্তা করো না রমা, সেই দিনটাও তাড়াতাড়ি চলে আসবে। কুকর্মেরও একটা সীমা হয় রমা। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে তোমাদের দুজনকে সহ্য করছি, কিন্তু আর না। অন্যদের মনের সাথে খেলা করার জন্য তোমাদের মতো হরামিদেরকে ভয়ঙ্কর শাস্তি পাওয়া উচিত। আর সেই শাস্তি আমি তোমাদের দুজনকে দেব। তোমার সাহস কি করে হলো এইসব বলার? বলতে পারায় না। আমার সমস্যা আর দুঃখের কারণ এরাই দুজন। শেষ করে দাও এদেরকে। যেমনটা তোমার আদেশ। এইসব কি হচ্ছে অভিষেক? কিছু তো গন্ডগোল আছে, পালাও এখান থেকে। না না না, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। আজ আমি মুক্ত হয়ে গেলাম আমি। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম বাচ্চারা, যে কখনো কাউকে এতটাও বিরক্ত করা উচিত নয় যে সে সীমা পার করে তোমাদের প্রাণেই না মেরে ফেলে। সফটওয়্যার কোম্পানিতে কাজ করে অনিরুদ্ধ অনেকদিন পরে কয়েকদিনের ছুটি পেয়েছিল। ও খুব খুশি খুশি নিজের ঘরে যাচ্ছিল, তখনই ওর বাবা ওকে ফোন করল। হ্যাঁ বাবা, হ্যাঁ চিন্তা করো না, আমি তাড়াতাড়ি পৌঁছে যাব। তাড়াতাড়ি আসবি, কিন্তু ভুল করেও জঙ্গলের শর্টকাট নিবি না, ওই রাস্তাটা ঠিক নয়। ঠিক আছে বাবা, এবার রাখছি। গাড়ি চালাতে চালাতে কথা বলাটা ঠিক না। ওকে, লাভ ইউ বাবা। অনিরুদ্ধ ফোন রেখে দিল। ওর চেহারায় ঘরে যাওয়ার খুশি পরিষ্কার দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পরে অনিরুদ্ধ ওই জঙ্গলটা ক্রস করল, যার জন্য ওর বাবা বলেছিল যে শর্টকাট নিবি না। কি করি, বাবার কথাটা শুনবো কি শুনবো না? কিন্তু যদি আমি শর্টকাটটা নিয়েও নেই, তাহলে বাবাকে বলবে কে? আমি ছাড়া তো আমার সঙ্গে আর কেউই নেই। তাহলে অনিরুদ্ধ ডিয়ার, ঠিক সময় ঘরে পৌঁছতে হলে তো শর্টকাট তো নিতেই হবে। তারপর অনেক ভেবেচিন্তে দেখার পর যৌবন রক্ত অনিরুদ্ধ ওর বাবার কথাটাকে এড়িয়ে দিয়ে জঙ্গলের শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল। এখন এই সময়ই জানতো, না হলে ওই জঙ্গল, যে ওর ভেতরে যে অতিথিরা আসে তাদের সঙ্গে কি হতে চলেছে।
ও গড, মনে হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে টেম্পোরারি মেমোরি লস হয়ে গেছে। কিছু বুঝতে পারছি না আমি কোন দিকে এসেছিলাম, এদিক দিয়ে নাকি ওদিক দিয়ে। অ্যাক্সিডেন্টে লাগা চোটের ব্যথাটা সহ্য করে অনিরুদ্ধ জঙ্গলের বাইরে যাওয়ার রাস্তা চলতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পরেই ওই রাস্তা দিয়েই আবার অ্যাক্সিডেন্টের জায়গাতে পৌঁছে গেল, যেখান থেকেও এসেছিল। এটা দেখে অনিরুদ্ধ খুব ভয়ঙ্করভাবে ভয় পেয়ে গেল। এটা কি করে হতে পারে? আমি ওই দিকে এগিয়ে গেছিলাম, তাহলে এখান দিয়ে কি করে ফেরত এলাম? অনিরুদ্ধ অনেক চেষ্টা করলো ওই জঙ্গল থেকে বাইরে বেরোনোর, কিন্তু ও বারবার ওখানে আবার পৌঁছে যাচ্ছিল যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু তখনই দাদা, প্লিজ প্লিজ আমার হেল্প করুন। আমার আমার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি খুব চেষ্টা করেছি জঙ্গল থেকে বাইরে বেরোনোর, কিন্তু প্রত্যেকবার আমি এখানেই ফিরে আসছি। আপনি আপনি বাইরে বেরোনোর রাস্তা জানেন? তাহলে প্লিজ আমাকে সঙ্গে নিয়ে চলুন। ঠিক আছে, বসে পড়ুন। জঙ্গলের ওই গোলকধাঁধা রাস্তায় কাউকে পেয়ে যাওয়াটা অনিরুদ্ধের জন্য কোনো বরদানের থেকে কম ছিল না। আমার নাম অনুপম। আমার নাম অনিরুদ্ধ। আপনি জঙ্গলের রাস্তা দিয়ে কেন এলেন? বাবা মানা করেছিল, কিন্তু বাড়ি যাওয়ার তাড়াহুড়োয় আমি এই সরকার নিয়ে নিলাম আর ফেসে গেলাম। অনুপম অনিরুদ্ধকে জঙ্গলের বাইরে তো নিয়ে গেল, কিন্তু সে নিজে তার গাড়িটাকে জঙ্গলের বাইরে নিয়ে এলো না। আপনার গন্তব্যস্থল এসে গেছে, জঙ্গল এখানে শেষ হচ্ছে। আপনি আমাকে আপনার মতো আরো অনেক লোকের সাহায্য করতে হবে। বাবলু দাদা, আপনার ভাই এই জঙ্গলে মরে কি গেল? আপনি তো এখানে নিজেরই ঠিকানা করে ফেললেন। এখানে থাকলে মনে হয় যে ও আমার আশেপাশেই আছে। একটা মৃত লোক অনিরুদ্ধকে জঙ্গলের বাইরে ছেড়ে এলো। এটা ভাবা মাত্রই ওর অবস্থা খারাপ হয়ে গেল। জঙ্গলের এই শর্টকাটে ওর সাথে একের পর এক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়ে চলেছিল। ও খুব খারাপভাবে ভয় পেয়ে গেছিল, আর একবার ওখান থেকে দূরে যাওয়ার জন্য ও একটা দৌড় লাগালো। ও দৌড়ে চলেছিল, থামার নাম করছিল না। কিন্তু কিছুক্ষণ পর ও ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে এক জায়গায় থেমে গেল। তখনই ওর নজর সামনে পড়ল। ওর চোখের সামনে ওর গাড়িটা ছিল। ও আবার ওখানেই পৌঁছে গেল যেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা এটা কি হচ্ছে আমার সঙ্গে? আমি পাগল হয়ে যাব। আমি বারবার এখানে কেন চলে আসছি? কারণ তুমিও আমার মতো মরে গেছো, আর এই ব্যাপারে তুমি জানো না। ওই দেখো, জীবনে যদি কেউ তোমাকে বড় কিছু করতে মানা করে, তখন সেটাকে করা উচিত নয়। আর শর্টকাট তো কখনো নেওয়া উচিত না। ওই শর্টকাট নিতে গিয়ে অনিরুদ্ধ মরে গেছিল। এই গল্পটা চোর রাজুর। ও প্রত্যেক রাতে চুরি করে বেড়াতো, কিন্তু রাত তো সবারই হয়। ওর সাথে ওই রাত অন্য কারোর ছিল। রাত ছিল, কিন্তু পূর্ণিমার রাত ছিল না। চোর রাজু একটা ঘরের জানলা খোলার চেষ্টা করছিল। ওর পিঠে একটা ব্যাগ ঝোলানো ছিল। ঘরের চারিদিকে বারান্দা আর বাউন্ডারি ছিল। রাজু এই কাজটা একটা লোহার লাঠি দিয়ে করছিল, যেটা ও জানলার নিচের দিক দিয়ে ভেতরের দিকে করে রেখেছিল। রাজু একটা জোরে হাত মারে, আর ভেতর থেকে একটা জানালা খুলে যায়। রাজু এদিকে ওদিকে দেখে আর ভেতরে ঝাঁপ দিয়ে দেয়। ভেতরে আসা মাত্রই রাজু জানালা বন্ধ করে দেয়। নিজের ব্যাগ থেকে একটা কালো কাপড় বের করে, তারপর সেটা জানলার উপর রেখে দেয় আর টর্চ জ্বালিয়ে নেয়। কাপড় ঝোলানোর কারণটা এটাই
যে যাতে বাইরে আলো না যায়। রাজু যখন কোথাও কিছু পেল না তখন ও হতাশ হয়ে যায়। আজকের দিনটাই খারাপ যে এই অভাগা ঘরে চুরি করতে এসেছি, কিছুই নেই এখানে। রাজু সিগারেট বার করে আগুন ধরাতে লাগলো, জ্বালানোর জন্য লাইটারের ইউজ করে। চল ভাই রাজু, অন্য কোনো ঠিকানা খুঁজতে হবে। এরই সাথে রাজু কাপড় খুলে দেয়, তারপর ব্যাগে রেখে দেয় আর জানলা খুলে দেয়, কিন্তু জানলা আর খুলল না। এই এই জানলাটা খুলছে না কেন? রাজু আরো চেষ্টা করতে লাগলো, লোহার লাঠি দিয়ে খোলার চেষ্টা করতে লাগলো। কে কে আছে ওখানে? কে? হাসার আওয়াজ শুনে রাজু খুব গুরুতরভাবে ভয় পেয়ে যায়। রাজু চারিদিকে টর্চ মেরে দেখে, তখনই একটা অদৃশ্যমান ফোর্স ওকে দ্রুত গতিতে রুমের ভেতরে টেনে নিয়ে যায়। রুমে যাওয়া মাত্রই রুমটা তক্ষুনি বন্ধ হয়ে যায়। রাজু খুব বেশি ভয় পেয়ে যায়। রুমে আসা মাত্রই ওই ফোর্স ওকে ছেড়ে দেয়। সেটা ছাড়া মাত্রই মাটিতে পেছনে ঘষড়ে দেওয়ালে লেগে যায়। টর্চ তখনও জ্বলছিল, আরও বিড়বিড় করতে লাগলো। হে ভগবান, এটা কি হচ্ছে? কোথাও এই ঘর ভুতুড়ে নয় তো? রাজুর ভয় সঠিক ছিল, ওই ঘরটা সত্যিই ভুতুড়ে ছিল। ওই ঘরে একটা আত্মার রাজত্ব ছিল, যে বছর ধরে ওই ঘরে কারো আসার অপেক্ষা করছিল। সেই রাতে তার অপেক্ষা পুরো হয়ে গেছিল। রাজু বারবার রুমে ভয় পেয়ে এদিকে ওদিকে টর্চ মারছিল। দেখো দেখো, তুমি চেকো হও, প্লিজ আমাকে যেতে দাও। আমি কথা দিচ্ছি আজকের পর আর কখনো আসবো না এখানে। তখনই ওখানে একটা মেয়ে এসে প্রকট হয়, যে সাদা কাপড় পরে রয়েছিল, একদম যেন কোনো মৃতদেহ শুকিয়ে গেছে। রাজু তাকে দেখে খুব জোরে চিৎকার করে ওঠে। ভয় পাওয়ার আর চিৎকার করার কোনো দরকার নেই, আমি তোকে ছেড়ে দেব। শুধু তুই আমার দুটো কাজ করে দে। তুমি যা বলবে আমি তাই করব, আমাকে যেতে দাও ব্যাস। প্রথম কাজ, তোমাকে এই লোকটাকে যে হোক করে আনতে হবে, আর দ্বিতীয়, এই মহিলাটাকে এখানে ডাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসছি। পেতনি রাজুকে দুটো ফটোগ্রাফ দিয়ে দেয়। লোকটার ফটোর পেছনে তার অ্যাড্রেস লেখা আছে, আর মহিলাটার ছবির পেছনে তার ফোন নাম্বার লেখা ছিল। দাঁড়াও, তুমি এদেরকে আনতে যেতে পারো, কিন্তু তোমার আসা পর্যন্ত তোমাকে তোমার জায়গায় কোনো কাছের মানুষকে ছেড়ে যেতে হবে। যদি এরকম না করো তাহলে তুমি এখান থেকে কখনো যেতে পারবে না। ফোন কর। রাজু কিছুই বুঝতে পারছিল না যে ও কি করবে। শেষে ও ফোন লাগালো। হ্যালো রিয়া। চোর রাজুর সব থেকে কাছের মানুষ ওর স্ত্রী ছিল, সেই জন্য ও তাকেই ডেকে পাঠালো। স্ত্রী জানালা দিয়ে ঘরে আর তারপর রুমে চলে আসে। কেন ডেকেছো তুমি আমাকে এই অভাগা জায়গায়? তখনই রাজুর পেছনে ওই পেতনি চলে আসে, যাকে দেখে রিয়া চিৎকার করে ওঠে। তখনই পেতনি ওর মাথা ধরে হাওয়ায় তুলে নেয়। এটা কি করছো? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। ওকে মেরো না। চিন্তা করিস না, শুধু এটাই দেখছিলাম যে তুই যাকে এখানে ছেড়ে যাচ্ছিস সে সত্যি তোর খুব কাছের কি না। এবার যা, তাড়াতাড়ি ফটোওয়ালা লোকটাকে নিয়ে আয়, যে করে হোক নিয়ে আয়, কিন্তু নিয়ে আয়। আর ওই মহিলাকে ফোন করেই ডেকে নিবি, সে আমার মা। এই ঘরের কথা বললে সে অবশ্যই আসবে। পেতনি ছেড়ে দেয়, রিয়া অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, যেমনটা তুমি বলবে আমি তেমনটাই করব। তুমি শুধু প্লিজ আমার ওয়াইফকে কিছু করো না, আমি এখনই যাচ্ছি। তখনই দরজা খুলে যায় আর ওখান থেকেই জানালাও খুলে যায়।
রাজু পাগলের মতো মাঝরাতে ওই লোকটার ঘর খুঁজে বেড়াচ্ছিল। রাজু ফটোতে লেখা অ্যাড্রেস দেখে লোকেদের ঘরের নম্বর চেক করে। ফটোর পেছনে সুন্দরনগর 12/48 লেখা ছিল। একটা জায়গায় টর্চ মেরে দেখে সেখানে 12/36 লেখা ছিল। একটু আগে এগিয়ে যায়, আবার টর্চ মেরে দেখে ওখানে 12/48 লেখা ছিল। তার সাথে লেখা ছিল রামনিবাস। রাজু নিজের ব্যাগ থেকে দেশি বন্দুক বার করলো আর হাতে নিয়ে পেছনে রেখে ভেতরে চলে যায়। বেল বাজায়। 2 বার বেল বাজা মাত্রই অর্ধেক ঘুমের ঘোরে একটা লোক বেরিয়ে আসে। আগে বলুন। সুনীল বাবুর সাথে কাজ ছিল। আমি সুনীল, বলুন। নাম কনফার্ম হওয়া মাত্রই রাজু সুনীলের মাথায় দেশি বন্দুকের পেছনের অংশ দিয়ে ঘাত করে দেয়। সুনীল ওর গলায় পড়ে যায়। রাজু নিজের ফোন বার করে আর লেডির সাথে কথা বলতে লাগে। হ্যালো, আমার নাম রাজু। এখন আমি আনন্দনগরের ঘরে বন্দি আছি। আপনি যদি না আসেন তাহলে আমি মরে যাব। রাজু সুনীলকে একটা বাইকে বেঁধে নিয়ে বেরিয়ে যায়। রাজু ওকে জানালা দিয়ে ভেতরে নিয়ে আসে আর টানতে টানতে রুমে নিয়ে যায়। এই না পেতনিদি, যেমনটা তুমি বলেছিলে আমি তেমনটা করে দিয়েছি। এবার যেতে দাও আমাকে। ওই মহিলাটাও এসে যাবে। সেও এসে গেছে। একটা লেডি ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে এসেই সে লাইট জ্বালিয়ে দেয়। কে আছে ভেতরে? কে ফোন করেছিল আমাকে? রুম থেকে আওয়াজ এলো। মা, আমি ডেকেছি তোমায়। আমি নিজেরই রুমে আছি মা। আওয়াজ শুনে মা অবাক আর হতপ্রভ হয়ে যায়। সে দৌড়ে দৌড়ে ওই রুমে চলে যায়। নীলু। রুমে সে রাজু, তার অজ্ঞান হওয়া স্ত্রী আর সুনীলকে দেখতে পায়। ওখানে পেতনিও দাঁড়িয়েছিল। নীলু নাম নেওয়া মাত্রই পেতনি একটা সুন্দর মেয়েতে বদলে যায়। হ্যাঁ মা, আমি তোমার নীলু। তুই কোথায় চলে গেছিলি সোনা? কত খুঁজেছি আমি তোকে। তুমি বেঁচে আছো? কিন্তু আমি তো তোমাকে নিজের হাতে মেরেছিলাম এখানেই। শুনতে পেলে মা? আমার ও হবু বরই আমাকে মেরে দিয়েছিল আর এই খাটের নিচে পুঁতে দিয়েছিল, কারণ আমি একে জবরদস্তি করতে থামিয়েছিলাম। তখনই আমার বিশ্বাসকে চিড়েছিল। এখন আমি ওকে চিড়ে ফেলবো। এবার আমি স্বতন্ত্র মা। এখন আমি স্বতন্ত্র। আসছি মা। এইটুকু বলে নীলু আবার পেতনি হয়ে যায় আর নিজের হাত সুনীলের দিকে বাড়িয়ে দেয় আর মাথাটাকে বাঁকিয়ে দেয়। সুনীল দেওয়ালে গিয়ে চিপকে যায় আর ওর হাত বেঁকে ভেঙে যায়। তারপর পাও বেঁকে ভেঙে যায়। ওর মুখ বেঁকে যায় আর খারাপভাবে ফেটে যায়। পেতনি উধাও হয়ে গেল। ওখানে রুমে মা কাঁদছিল। রাজু অবাক ছিল আর অজ্ঞান রাজুর স্ত্রী ছিল। প্রত্যেক মানুষকে তার কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয়। সেই জন্য বলি, খারাপ কর্ম করার আগে ভেবে নাও, যদি তার পরিণাম তোমাকে ভোগ করতে হয় তাহলে কি সহ্য করতে পারবে? আজকের গল্পে একটা মজার কথা লুকিয়ে আছে। আপনারা সবাই এটা মন দিয়ে শুনবেন। এই জীবন কর্ম অনুযায়ী চলে, আর আমরা মানুষ আমাদের সব কর্মের ফল এই জন্মেই পেয়ে যাই। ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে। যদি মানবতাকে লজ্জিত করে দেওয়ার মতো খারাপ কাজ করা হয় তাহলে তার ফল সেটাই হবে যেটা রঘু আর কালিয়া পেতে চলেছে। তোকে বলেছিলাম না আমি কালিয়া 10 টাকার চাকনা আরো নিয়ে নে, কিন্তু না, তুই শুনিস কথা আমার? আরে হয়ে গেছে ভুল ভাই, 2 বারের মতো বেঁচে আছে, শেষ করো তাড়াতাড়ি, তারপর ঘরেও যেতে হবে। আরে কিন্তু যাবো কি করে? কোনো বাস আসলে তবেই তো যাবো নাকি? এই দেখ, এটা তো শেষ হয়ে গেল। কি সুরে আওয়াজটা এলো।
চলে এসো ভাই, চলে এসো, এটাই শেষ বাস। ও কাকু আগে যাও, আমরা সান্তাক্রুজ নয় ধারাবি যাব, চল ফট। আরে কি চল ফুট বলছো বাবা, তোমাদের ভাগ্য খুব ভালো। আমি আজকেই ধারাবিতে ঘর নিয়েছি রহমান দাদার কাছে, আর আমার এই রামপিয়ারি বাসও আমার সঙ্গে ধারাবিতেই থাকবে। চলে এসো। আরে এত ভাবছো কি, তোমাদের ভালো সময় চলছে, এসো চলে এসো। মনে হচ্ছে ভগবান আমাদের ভাগ্যটা একবারে সোনার অক্ষরে লিখেছে। ফুল সম্মান পাচ্ছি ভাই, মন থেকে। আয় কালিয়া, চলে আয়। ঠিক আছে চলো। যখন কন্ডাক্টর আছে রাজি, তখন কি করবে রঘু আর কালিয়া মাঝি। রাত 1টার সময় নিজের এলাকার বাস পাওয়াটা রঘু আর কালিয়াকে ভাগ্যের জোর মনে হচ্ছিল, কিন্তু ওরা জানতো না যে ওই বাস আর ওই কন্ডাক্টর ওদের জন্য ন্যায়ের দণ্ড নিয়ে এসেছে, যেটা যে কোনো সময় ওদের উপর বজ্রের মতো ফেটে পড়বে। দণ্ড বিচিত্র, আর যে দণ্ড দেবে সেটাও ধারণার বাইরে। আবে এভাবে কি দেখছিস? টিকিট ছিঁড়তে চাস আমাদের? যদি নিজেকে খারাপ অবস্থায় দেখতে চাস তাহলে চেষ্টা করে দেখে নে। তোমাদের তো পার্মানেন্ট টিকিট কাটা হয়ে গেছে, তাই আর কোনো টিকিটের প্রয়োজন নেই। আরে আমি বলতে চাইছিলাম যে আমরা সবাই তো একই এলাকার, তাই এখন তো তোমরা দুজন স্টাফ হয়ে গেছো, তাই না? আর স্টাফদের টিকিট কেউ আবার কাটে নাকি? আচ্ছা, তাহলে তুই পুরো কথাটা তাড়াতাড়ি বুঝিয়ে দিলি, না হলেই রামপুরি ঢুকে যেত তোর পেটে, বেরোতো বুক চিড়ে দিয়ে। ঠিক সেইভাবেই না, যেমনটা আজ থেকে 10 বছর আগে তোমরা একটা অসহায় বাচ্চার সঙ্গে দুষ্কর্ম করে ওকে মেরেছিলে, যখন এই বাস এক্সেল ভেঙে যাওয়ার কারণে আরে কলোনিতে দাঁড়িয়েছিল। শরীরের খিদে তো মিটে গেছে ভাই, এখন এই এঁঠো বাসনের কি করি? একে জ্যান্ত ছেড়ে দিলে তাহলে পুলিশকে সব বলে দেবে, মেরে দিয়ে কে, এটাই ঠিক হবে, মেরে দে। সেই সময় আমিও এই বাসেই ছিলাম, আমি সব দেখেছিলাম, কিন্তু কিছু বলতে ভয় পেয়ে গেছিলাম। তার উপরে মেয়েটার খুন, আমি এই কথাটা কাউকে বলিনি, কিন্তু কিন্তু কি? এই কথাটা বুকে চেপে রাখার জন্য আমি অস্থির হয়ে পড়লাম। যেমন যেমন দিন পেরিয়ে যাচ্ছিল আমার বাঁচাটা কঠিন হয়ে যাচ্ছিল, আর কিছু না করতে পারার গিল্টের কারণে আমি এই বাসে আত্মহত্যা করে নিলাম। সেদিন থেকে আমি এই বাস আর ওই মেয়েটা তোমার এই বাস স্টপেই অপেক্ষা করছিলাম, যেখান থেকে তুমি ওকে তুলেছিলে। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আজ সেই অপেক্ষা শেষ হলো। আবে ও রামগোপাল বর্মা, এ কি তুই এখানে ভূতের ফিল্ম বানাচ্ছিস? মানে তুই এমন ভাবে বলছিস যেন কোনো ভূত তোমরা দুজন। কিছু সন্দেহ আছে? দেখো দেখো ভূত কাকা। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না আমাদেরকে, ভুল হয়ে গেছে আমাদের, আমাদের মেরো না, এরকম আর ক্ষমা করে দাও। ভবিষ্যতে তুমি কি ভুল করবে, এই শাস্তিটা সেটার নয়, এই শাস্তিটা সেটার ফল যেটা তুমি আগে করেছিলে। রঘু আর কালিয়া তো ওদের কর্মের শাস্তি পেয়ে গেল, কিন্তু এরকমই কিছু ভুল হওয়ার কারণে যদি আপনার মনও অস্থির হয়ে পড়ে, তাহলে আর এই কলোনি সান্তাক্রুজের বাসে আপনাদেরকেও স্বাগত জানাই।